আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত অধ্যায়ে সিলেট বোর্ড 2024 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে তানিয়ার মধ্যে ইদানিং জেদ আসলে অনেক বেড়ে গিয়েছে, সে নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায়। অপরদিকে তার বোন সোনিয়া পরপর দুবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় তার স্বামী মনক্ষুণ্ণ হলেন। তাহলে এখানে আমরা উদ্দীপক থেকে বুঝতে পারছি তানিয়ার হলো গিয়ে জেদ বেড়ে গেছে, নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায়। যেহেতু তার বড় বোন সোনিয়া আছে, তার মানে তানিয়া মোটামুটি অল্প বয়সী অর্থাৎ কিশোরী এবং তার প্রবাবলি বয়সন্ধিকালীন পরিবর্তন ঘটছে। আর তার সোনিয়া বড় বোন, সে দুইবার দুইটা সন্তান কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এতে করে তার স্বামী এই যে মনক্ষুণ্ণ হলেন, বাট তাতে করে কিন্তু সোনিয়ার কোনো দোষ নেই, কারণ এই ক্ষেত্রে নারীদের কোনো ভূমিকা নেই। তো চলে যাব আমাদের প্রশ্নতে। প্রথম প্রশ্নতে বলা হচ্ছে সেক্স ক্রোমোসোম কাকে বলে। আমরা জানি আমাদের মানবদেহের মধ্যে টোটাল কয় জোড়া ক্রোমোসোম থাকে বলতো? 23 জোড়া ক্রোমোসোম থাকে। এই 23 জোড়া ক্রোমোসোমের মধ্যে 22 জোড়া ক্রোমোসোম নারী এবং পুরুষের শরীরে একই রকমের, যেগুলোকে বলা হয় অটোসোম। এবং বাকি যে 1 জোড়া ক্রোমোসোম থাকে, যেটা আসলে সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে বিশেষ ভূমিকা পালন করে, সেই ক্রোমোসোমটাকেই বলা হয় সেক্স ক্রোমোসোম। চলে যাব খ নম্বর প্রশ্নতে। বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলতে আসলে কি বোঝায়। সো আমাদের জীবন্ত জীবাশ্ম বলতে আমরা কি বুঝি? কতগুলো জীব আছে, যেই জীবগুলো আসলে কি করে বলতো? সো আমাদের জীবন্ত জীবাশ্ম বলতে আমরা বুঝি কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও আসলে কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের যে সমগোত্রীয় জিনিসগুলো আছে, সমগোত্রীয় প্রাণী বা জীবগুলো আছে, বা তাদের যে সমসাময়িক যে জীবগুলো রয়েছে তাদের বিলুপ্তি ঘটেছে। মানে অনেক আগের প্রাণী, তারা এখনো বেঁচে আছে, বাট ওগুলো আসলে সবাই মারা গেছে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকেই বলা হচ্ছে, এই ধরনের জীবগুলোকেই বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। মানে তারা বেঁচে আছে বাট জীবাশ্ম। জীবাশ্ম বলতে কি বুঝি? অনেক আগের কিছু, তাই না? সো বলা হচ্ছে দেখো লিমুলাস বা রাজকাকড়া বা স্ফোনোরন, প্লাটিপাস এই ধরনের প্রাণী এবং ইকুইজিটাম, নিটাম এই ধরনের উদ্ভিদগুলো হলো প্রায় 400 মিলিয়ন বছর পূর্বের। এর সঙ্গে অন্যান্য যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো ছিল সেগুলোও কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু তারা আজও বেঁচে আছে। সো যেহেতু আজও অনেক বছর আগের প্রাণীগুলো বেঁচে আছে ও জীবগুলো বেঁচে আছে, তাই তাদেরকেই বেসিকলি বলা হয় জীবন্ত জীবাশ্ম। চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নতে। আমাদের গ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে তানিয়ার এই ধরনের পরিবর্তনের কারণ বর্ণনা করো। বললাম অলরেডি যে তানিয়ার আসলে এই যে জেদের সিদ্ধান্তটা, জেদ বেড়ে গেছে, নিজের সিদ্ধান্তে অটল থাকতে চায়, তার মানে তার বয়সন্ধিকালীন বিভিন্ন রকমের পরিবর্তন ঘটতেছে। সো দেখো কিভাবে আমরা এটা আনসার করতে পারি। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত তানিয়ার এরূপ পরিবর্তনের কারণ তার বয়সন্ধিকালীন পরিবর্তন চলছে। সাধারণত ছেলে মেয়েদের 11 থেকে 19 বছর বয়সের টাইমটা, এই টাইমটাকে বয়সন্ধিকাল হিসেবে বিবেচনা করা হয়। এই সময় ছেলে মেয়েদের শারীরিক, মানসিক এবং আচরণগত বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, যেমন অন্যের মনোযোগ পাওয়ার চেষ্টা করা, যত্ন এবং ভালোবাসা পেতে চাওয়া, আবেগ এবং কৌতূহল সৃষ্টি হওয়া, প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা, বেশি জেদ করা, নিজের সিদ্ধান্তে অটল থাকতে চাওয়া, এই ধরনের বিভিন্ন পরিবর্তনগুলো কিন্তু তাদের মধ্যে হয়ে থাকে। বয়সন্ধিকালে যেই ধরনের পরিবর্তনগুলো হয় তার জন্য দায়ী হরমোন নামক এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ, যেগুলো হলো মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হতে থাকে। আর এই হরমোন আমাদের শরীরের ভেতরে বিভিন্ন রকমের শারীরিক প্রক্রিয়া উৎপন্ন হয়। মেয়েদের ক্ষেত্রে এমন দুইটা হরমোন কাজ করে। দুইটা হরমোন কি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। সো উদ্দীপকের তানিয়া যেহেতু এখন বয়সন্ধিকালীন সময় পার করছে, তাই স্বাভাবিকভাবেই তার মধ্যেও এই হরমোনের কারণে বিভিন্ন পরিবর্তনগুলো লক্ষণীয়। এ নিয়ে আসলে দুশ্চিন্তা করার কোনো ধরনের কারণ নেই। তাই আমরা এই উপরের আলোচনা থেকে এটাই বলতে পারি যে বয়সন্ধিকালে বিভিন্ন রকমের হরমোনের পরিবর্তনের কারণেই আসলে ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়। চলে যাব আমাদের ঘ নাম্বার প্রশ্নতে। ঘ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে উদ্দীপকের সোনিয়ার সাথে ঘটা বিষয়ের জন্য কার ভূমিকা আসলে মুখ্য। তো সোনিয়ার পরপর দুইটা সন্তান জন্ম হয়েছে। সো দুইটা সন্তান মানে মেয়ে সন্তান যে জন্ম হলো বা ছেলে সন্তান জন্ম যেটাই হোক, এর মধ্যে নারীর কোনো ভূমিকা একদমই নাই, পুরুষদের ভূমিকা মুখ্য। যদিও এর পেছনে আসলে তার নিজের কোনো ইচ্ছা নাই, মানে সে ইচ্ছা করে যে এরকম করে, বিষয়টা এরকম না, খুবই প্রাকৃতিকভাবে এই ঘটনাটা আসলে ঘটে। সো আমরা একটু বুঝে নিই যে কেন এই ঘটনাটা ঘটে। সো দেখো আমাদের এখানে অলরেডি আমরা বলেছি যে আমাদের এই যে মানুষের শরীরের মধ্যে টোটাল 23 জোড়া ক্রোমোসোম থাকে, যার মধ্যে 22 জোড়া ক্রোমোসোম নারী পুরুষের শরীরে একই রকম, যেটাকে বলা হয় অটোসোম। আর 1 জোড়া ক্রোমোসোম হলো লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম বা সেক্স ক্রোমোসোম। এর মধ্যে আমরা যদি নারী আর পুরুষের কথা একটু চিন্তা করি, আমাদের নারী এবং পুরুষের শরীরের মধ্যে বেসিক্যালি নারীর শরীরে অলওয়েজ XX ক্রোমোসোম থাকে এবং পুরুষের শরীরে XY ক্রোমোসোম থাকে। মানে যে 1 জোড়া ক্রোমোসোম থাকে সেগুলো হলো এটা। সো যখন একটা নতুন সন্তান জন্মগ্রহণ করে তখন নারীর শরীর থেকে একটা ক্রোমোসোম আসে এবং পুরুষের শরীর থেকে একটা ক্রোমোসোম আসে। সো নারীর শরীর থেকে তো X ক্রোমোসোমই আসতে পারে,
পারে। সো তার তার শরীর থেকে যদি এক্স ক্রোমোজোম আসে, পুরুষের শরীর থেকে এক্স আসবে নাকি ওয়াই আসবে সেটা আসলে পুরুষ নিজেও জানে না, এটা খুবই ন্যাচারালভাবেই আসলে সম্পন্ন হয়। যদি সামহাও পুরুষের শরীর থেকে এক্স ক্রোমোজোম আসে, তাহলে দুইটা এক্স মিলে দেখতে একদম মায়ের মতন ক্রোমোজোম সৃষ্টি, অর্থাৎ নারী সন্তান বা কন্যা সন্তান আসলে এক্ষেত্রে জন্মগ্রহণ করে। এবার সিনারিওটা যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, যে নারীর শরীর থেকে এক্স ক্রোমোজোম আসলো আর পুরুষের শরীর থেকে এবার এক্স ক্রোমোজোম না এসে সামহাও ওয়াই ক্রোমোজোম আসলো, তাহলে এক্স আর ওয়াই মিলে দেখতে তার বাবার মতন হলো, অর্থাৎ পুরুষের মতো হলো, তাহলে এক্ষেত্রে পুত্র সন্তান জন্ম নিবে। তাহলে এই আলোচনাটা থেকে আমরা এটা বুঝতে পারি নারীর শরীর থেকে অলওয়েজ এক্স ক্রোমোজোম আসে, অর্থাৎ সন্তান জন্মদানের ক্ষেত্রে নারীর কিন্তু কোনো ভূমিকাই নেই, কিন্তু এক্ষেত্রে পুরুষের ভূমিকা আছে। পুরুষ এক্স ক্রোমোজোম দিবে নাকি ওয়াই ক্রোমোজোম দিবে সেটার উপরে অ্যাকচুয়ালি ওই সন্তানটার লিঙ্গ কি হবে সেটা ডিপেন্ড করছে। সো আমাদের কোয়েশ্চেনে যদি চলে যাই যে কোয়েশ্চেনটার আনসার আমরা কিভাবে দিব, তাহলে আমরা একটু দেখে নিই। আমাদের এখানে বলা হচ্ছে দীপকের সোনিয়া পরপর দুবার কন্যা সন্তানের জন্ম দেয়, যাতে তার স্বামী আসলে মনক্ষুণ্ণ হন। মনক্ষুণ্ণ হয় বলতে কি বোঝায়, মানে তার আসলে মনটা একটু খারাপ হয় বা মানে ভালো লাগে না আর কি। কিন্তু কন্যা সন্তান জন্মদানের ক্ষেত্রে সোনিয়া যে নারী, সে আসলে কোনোভাবেই দায়ী নয়। এক্ষেত্রে তার স্বামীর ভূমিকাটাই আসলে মুখ্য। নিচে তা বিশ্লেষণ করা হলো, আমরা যেটা চিত্র আকারে দেখলাম ওই ডায়াগ্রামটাকে এখানে জাস্ট ব্যাখ্যা করে লিখেছেন। বলছেন নারীর দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় এক্স এক্স সেক্স ক্রোমোজোম এবং পুরুষের শরীরের মধ্যে ডিপ্লয়েড অবস্থায় এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম থাকে। নারীদের ডিম্বাণু সৃষ্টিতে মাতৃজনন কোষ থেকে মিওসিস পদ্ধতিতে 4টা ডিম্বাণু সৃষ্টি হয়েছে, আর প্রত্যেকটার মধ্যেই এক্স ক্রোমোজোম থাকে, ফলে সব ডিম্বাণুগুলাই হয় আসলে এক্স ক্রোমোজোম বিশিষ্ট। অনুরূপভাবে অর্থাৎ একইভাবে পুরুষের ক্ষেত্রেও শুক্রাণু হয় দুই ধরনের, সেটা কি দেখলাম, এক্স এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট। সো গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি এক্স ক্রোমোজোমের সাথে হয়, ডিম্বাণুর ক্রোমোজোম তো এক্স, সো এর সাথে যদি আরেকটা এক্স ক্রোমোজোম মিলিত হয় তাহলে এক্স এক্স হবে, তাহলে এই ক্ষেত্রে একটা কন্যা সন্তান জন্ম নিবে। বলা হচ্ছে কারণ তখন এক্স এক্স একসাথে হবে। অন্যদিকে গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি ওয়াই ক্রোমোজোমের সঙ্গে হয়, ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে সন্তান হবে ছেলে, কারণ তখন এক্স ওয়াই একসাথে হবে। তো সোনিয়ার এক্স ডিম্বাণুর সাথে যদি তার স্বামীর ওয়াই শুক্রাণুর মিলন ঘটে তাহলে সন্তান হবে ছেলে। আবার সোনিয়ার এক্স ক্রোমোজোমের সাথে স্বামীর যদি এক্স শুক্রাণু মিলিত হয় তাহলে সন্তান হবে মেয়ে। সুতরাং ছেলে এবং মেয়ে সন্তান হওয়ার জন্য দায়ী দুইটা ক্রোমোজোমই, অর্থাৎ এক্স এবং ওয়াই, সেটা পুরুষের শরীর থেকে আসে। তাই কন্যা জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়ের ভূমিকা কোনোভাবেই এক্ষেত্রে হয় না, মানে নারীর ভূমিকা কোনোভাবেই নেই। তাই আমরা বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক আলোচনার মধ্যে এটাই আমরা বলতে পারি যে সোনিয়ার সাথে যেই ঘটা বিষয়টা, সেটার জন্য তার স্বামীর ভূমিকাটাই মুখ্য। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।